মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, অগ্নিশালার ওই শেকল ভাঙা। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, অগ্নিশালার ওই শেকল ভাঙা। নমস্কার, আমি পার্থরাজ মিশ্র, শিক্ষক অমরশ্রী রঘুনাথ হাই স্কুল। আমার পরম সম্মানীয় গুরু পিতা এবং গুরু মাতাগণ অর্থাৎ সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে আমি আজ আরও একবার অ্যারাইজ অ্যান্ড নায়কের ক্লাসরুমে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষা দপ্তরের উদ্যোগে তথা গোটা পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের উদ্যোগে বর্তমানে কোভিড-19 অতিমারির কারণে অনলাইন টিচার্স ট্রেনিং চলছে। এই অনলাইন টিচার্স ট্রেনিং প্রোগ্রামে আমি পার্থরাজ মিশ্র পূর্ব মেদিনীপুর জেলার ডিআরপি হিসাবে ইতিমধ্যেই প্রথম পর্বের টিচার্স ট্রেনিং আমরা করেছি। এই টিচার্স ট্রেনিংয়ে যে সমস্ত সম্মানীয় শিক্ষক শিক্ষিকাগণ বিভিন্ন প্রযুক্তিগত কারণে বা নেটওয়ার্ক দুর্বল হওয়ার কারণে অংশগ্রহণ করতে পারেননি, তাদের সুবিধার কথা মাথায় রেখে তাদের অনুরোধে এবং সামগ্রিকভাবে সমস্ত শিক্ষক মহাশয়দের সুবিধার জন্য আমি এই ধরনের শিক্ষণের বিষয়গুলোকে আমাদের একটি ভিডিও ক্লাসের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি। গত দুদিন আমরা আলোচনা যা করেছি সেই আলোচনাগুলোর পর আজকে তৃতীয় পর্বের ক্লাসে আমরা আলোচনা করব শ্রেণী শিখন পরিকল্পনা এবং কাম্য শিখন সামর্থ্য। এই শ্রেণী শিখন পরিকল্পনা এই কথাটা কিন্তু আমরা যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত, আমরা যখন বিএড পড়ে আমাদের শিক্ষকতার কাজে নিযুক্ত হয়েছি তখন থেকে কিন্তু লেসন প্ল্যানের একটা বিষয় আমরা শিখে এসেছি বা আমরা কখনো কখনো ব্যবহার করে এসেছি। বর্তমানে এনসিএফ 2005-এর পর বা আরটি 2009-এর পর আমরা বলতে পারি আমাদের যে ক্লাসরুম ট্রানজ্যাকশানের যে চেঞ্জ বা পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের ফলে আমাদের শ্রেণী শিখন পরিকল্পনার মধ্যেও একটা পরিবর্তন আনতে হচ্ছে। সেই শ্রেণী শিখন পরিকল্পনা অর্থাৎ যেটাকে আমরা লেসন প্ল্যান বলতাম, সেই লেসন প্ল্যানের কি পরিবর্তনটা করতে হবে আমাদের, আমরা কিভাবে লেসন প্ল্যানটা করে ক্লাসে যাব, সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব এবং সেই সঙ্গে আলোচনা করব কাম্য শিখন সামর্থ্য, লার্নিং আউটকামস। দুটো টার্ম এখানে ব্যবহার করা হয়, একটা লার্নিং অবজেক্টিভস আর একটা হচ্ছে লার্নিং আউটকাম। এই লার্নিং অবজেক্টিভস এবং লার্নিং আউটকাম এই দুটো বিষয় আমরা আলোচনা করব। সেই সঙ্গে আমরা আলোচনা করব আইকন মডেল অর্থাৎ ইন্টারপ্রিটেশন অ্যান্ড কনস্ট্রাকশন মডেল, যেটা এনসিএফ 2005-এ বলা হয়েছে, এবং 5E মডেল। এই দুটো মডেল আসলে এনসিএফ 2005-এর পর আমাদের শ্রেণী শিখন পরিকল্পনার ক্ষেত্রে ব্যবহার করার কথা বলা হয়েছে ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের জ্ঞান গঠনের ক্ষেত্রে। এই স্তর বা ধাপগুলোকে অতিক্রম করে আমাদের জ্ঞান গঠনের কথা বলা হয়েছে।
স্বাভাবিকভাবে আমরা কিন্তু একটু বিস্তৃতভাবে ব্যাপারটা আগে আলোচনা করে নেব, তারপরে আমাদের কাছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে ক্লাস 10-এর শিক্ষক শিক্ষণ সংক্রান্ত বইটি তৈরি করা হয়েছে, প্রশিক্ষণ মডিউলটি তৈরি করা হয়েছে, এই প্রশিক্ষণ মডিউল থেকে আপনাদের আজকের ভিডিও ক্লাসে আমি কিন্তু পাঠ করে শোনাবো কেমন করে আমাদের 7 স্টেজের আইকন মডেল বা 5E মডেলকে আমরা বাস্তবায়িত করব ক্লাসরুম ট্রানজেকশনের জন্য। তাহলে প্রথমে শুরু করা যাক। এই শ্রেণী শিখন পরিকল্পনা ব্যাপারটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, যেটাকে আমরা লেসন প্ল্যান বলতাম, অর্থাৎ ক্লাসে যাওয়ার আগে আমাদের কিভাবে আমরা পড়াবো তার একটা পরিকল্পনা করে নিয়ে যাওয়া। এখানে আগে আমরা লিখতাম সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অর্থাৎ কোন বিষয়গুলো পড়াবো সেগুলো নিয়ে আমাদের লিখতে হতো, লেসন প্ল্যান, খুব দীর্ঘ লেসন প্ল্যান করতে হতো। এখন এত দীর্ঘ লেসন প্ল্যানের কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনাকে একটা সংক্ষিপ্ত লেসন প্ল্যান বা সংক্ষিপ্ত প্ল্যানিং আপনাকে করতে হবে আপনার ক্লাসটা আপনি কিভাবে উপস্থাপন করবেন। অর্থাৎ ক্লাস উপস্থাপনের যে বিষয়টা সেটাকে আমরা বলছি লেসন প্ল্যান, তার প্ল্যানিংটাকে বলছি আমরা লেসন প্ল্যান, বা এখানে আমরা বলছি শ্রেণী শিখন পরিকল্পনা। এখানে এই শ্রেণী শিখন পরিকল্পনা তৈরি করতে গেলে আমাদের কিন্তু প্রথমেই মনে রাখতে হবে কাম্য শিখন সামর্থ্য ব্যাপারটা কি। কাম্য শিখন সামর্থ্য বা যাকে ইংরেজিতে আমরা বলি লার্নিং আউটকাম, এই লার্নিং আউটকাম কথাটির অর্থ হলো একটি ক্লাসে যখন কোনো শিক্ষক মহাশয় শিক্ষাদান করবেন, তার শিক্ষণ কার্য পরিচালনা করবেন, তখন শিক্ষক মহাশয় শিক্ষার্থীর কাছে যে সমস্ত শিখন সামর্থ্য অর্জন করানোর জন্য প্রচেষ্টা গ্রহণ করবেন সেটা হচ্ছে শিখন উদ্দেশ্য। আর যদি সেই শিখন উদ্দেশ্য আপনার সম্পূর্ণতা লাভ করে তাহলে বুঝবেন আপনি কাঙ্ক্ষিত শিখন সামর্থ্যে পৌঁছাতে পেরেছেন বা এক্সপেক্টেড লার্নিং আউটকাম আপনার হয়েছে। অর্থাৎ লার্নিং অবজেক্টিভস এবং লার্নিং আউটকাম যখন কিন্তু মিলে যাবে তখন কিন্তু আপনার শিক্ষাদান প্রক্রিয়াটি বাস্তবায়িত হবে। তাহলে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের সকলের আরো ভালো করে উপলব্ধির জন্য, আমি একটু পড়ে শোনাচ্ছি আমাদের প্রশিক্ষণ মডিউলে কি বলা আছে। শ্রেণী শিখন প্রক্রিয়ায় কোনো একটি পাঠের শেষে, শ্রেণী শিখন প্রক্রিয়ায় কোনো একটি পাঠের শেষে যে প্রত্যাশিত শিখন সামর্থ্য অর্জন করে তাই হলো কাম্য শিখন সামর্থ্য বা লার্নিং আউটকাম। এই যে লার্নিং আউটকামের কথা বললাম, শিক্ষক বা শিক্ষিকা মহোদয়গণ উপযুক্ত ক্রিয়াপদ বা অ্যাকশন ভার্ব, আমি আবারও বলছি উপযুক্ত ক্রিয়াপদ বা অ্যাকশন ভার্ব ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীর কাম্য শিখন সামর্থ্যকে সুনির্দিষ্ট করবেন। তাহলে শিক্ষার্থীর কাম্য শিখন সামর্থ্যকে সুনির্দিষ্ট করতে গেলে প্রথমেই ক্লাসের প্রথমেই যদি আমাদের কাম্য শিখন সামর্থ্যকে সুনির্দিষ্ট করতে হয় তাহলে আমাদেরকে কতগুলো সুনির্দিষ্ট অ্যাকশন ভার্ব ব্যবহার করতে হবে। আমি যখন উদাহরণ দিয়ে আপনাদের বলবো ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এর ফলে যে কোনো ধরনের বিভ্রান্তি আমরা এড়াতে পারবো এবং আমাদের ফলাফলটাকেও আমরা পরিমাপযোগ্য করতে পারবো। অর্থাৎ আমাদের ক্লাসটা করার পরে ছাত্রছাত্রীরা সত্যিকারে শিখতে পারলো কিনা বা কাম্য শিখন সামর্থ্যে পৌঁছালো কিনা বা শিখন উদ্দেশ্য পরিপূর্ণ হলো কিনা, এই পরিমাপটাও কিন্তু আমরা করতে পারবো নির্দিষ্ট অ্যাকশন ভার্ব দিয়ে যদি আমরা শিখন সামর্থ্যকে নির্দিষ্ট করে দিই। এবারে এখানে কিন্তু বলতে হবে যে শিখন উদ্দেশ্য হলো, তাহলে দুটো কথা বলেছিলাম, একটা শিখন সামর্থ্য, একটা শিখন উদ্দেশ্য, লার্নিং অবজেক্টিভ। তাই লার্নিং অবজেক্টিভ ব্যাপারটা কি? লার্নিং অবজেক্টিভ হচ্ছে শিখন উদ্দেশ্য হলো শিক্ষক শিক্ষিকা কর্তৃক নির্ধারিত শিক্ষণের বিষয়সমূহ উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া। আর পাঠের শেষে শিক্ষার্থী কার্যত যে শিখন সামর্থ্য অর্জন করলো
সেটি হলো কাম্য শিখন সামর্থ্য। তাহলে কতটা শেখাবো এটা হচ্ছে শিখন উদ্দেশ্য, আর কতটা ছাত্র বা ছাত্রীটি শিখতে পারলো এটা হচ্ছে শিখন সামর্থ্য। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তাহলে একটা লার্নিং অবজেক্টিভ, একটা লার্নিং আউটকাম। এবারে আপনাদের কাছে আমি অত্যন্ত বিনীতভাবে বলতে চাই, কাম্য শিখন সামর্থ্য অর্জনের জন্য শ্রেণী শিক্ষণের সুনির্দিষ্ট পরিকল্পনা বা ইনস্ট্রাকশনাল ডিজাইন বা ক্লাস টিচিং ডিজাইন, টিচিং লার্নিং প্রসেস ডিজাইন কিন্তু অত্যন্ত জরুরি। ওটাকেই আমরা বলছি লেসন প্ল্যান, ওটাকেই আমরা বলছি শ্রেণী শিক্ষণ পরিকল্পনা। এই শ্রেণী শিক্ষণের নমুনাগুলিতে এখানে আমরা কয়েকটি মডেলের কথা বলবো, মূলত দুটি মডেলের কথা বলবো। প্রথম মডেলটির নাম আইকন মডেল। আইকন কথাটির পুরো নাম হচ্ছে ইন্টারপ্রিটেশন অ্যান্ড কনস্ট্রাকশন মডেল, আর দ্বিতীয়টা হচ্ছে 5E মডেল। এই যে ইন্টারপ্রিটেশন অ্যান্ড কনস্ট্রাকশন মডেল, যেটাকে আমরা বলছি 7 স্টেজ মডেল, অর্থাৎ 7টা স্তরে এখানে জ্ঞান গঠনের কথা বলা হয়েছে। এই 7টা স্তরে যে জ্ঞান গঠনের কথা বলা হয়েছে, এই 7টা স্তর কি কি সেটা কিন্তু আমরা একটা পুরোপুরি উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করব। সেই উদাহরণের মাধ্যমে আপনারা কিন্তু এই আইকন মডেলটা বুঝতে পারবেন, এটা আমার বিশ্বাস। আর 5E মডেল মানে এখানে 5টা স্তরের কথা বলা হয়েছে। তাহলে একটা 7টা স্তরে জ্ঞান গঠনের কথা বলা হয়েছে, একটা মডেলে 5টা স্তরে জ্ঞান গঠনের কথা বলা হয়েছে। আমরা দুটো মডেলই কিন্তু আলোচনা করার চেষ্টা করব একটা সুনির্দিষ্ট উদাহরণকে সামনে রেখে। তাহলে আসা যাক, শুরু করে দেওয়া যাক। প্রথমে ধরে নেওয়া যাক আমরা আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদের যে প্রশিক্ষণ মডিউলটি, সেই মডিউলে যে উদাহরণটি দেওয়া আছে সেই উদাহরণটাকেই সামনে রেখে আমরা আজকের ভিডিও ক্লাসটা করব। পরবর্তীকালে আমরা এই মডিউলটাকে উদাহরণ হিসাবে সামনে রেখে আমরা কিন্তু যে কোনো ক্লাস করার আগে লেসন প্ল্যান তৈরি করব লার্নিং অবজেক্টিভস এবং লার্নিং আউটকাম ফুলফিল করার জন্য। তাহলে প্রথমে আমি আসছি ফার্স্ট পয়েন্ট, আইকন মডেল। ফার্স্ট বিষয় হচ্ছে আইকন মডেল, ইন্টারপ্রিটেশন অ্যান্ড কনস্ট্রাকশন মডেল। আমরা 10ম শ্রেণীর সিলেবাস থেকে ধরে নেওয়া যাক আমরা আঞ্চলিক ভূগোলের ভারত এই একক থেকে আজকে আমরা ক্লাসটা করব। এই ভারতবর্ষের কোন অংশ থেকে ক্লাস করব? ধরে নেওয়া যাক ভারতবর্ষের মৃত্তিকা। ভারতবর্ষের মৃত্তিকাটাকে আমরা আজকে কিভাবে আইকন মডেলে প্রডিউস করা যায় সেটা আমরা দেখব। তাহলে প্রথমে আমাদের কাম্য শিখন সামর্থ্য তৈরি করতে হবে। আমরা বলেছিলাম কতগুলো সুনির্দিষ্ট অ্যাকশন ভার্বকে ব্যবহার করে আগে কাম্য শিখন সামর্থ্য নির্দিষ্ট করে নেব, আর সেই কাম্য শিখন সামর্থ্য নির্দিষ্ট করে সেই অনুযায়ী আমরা কিন্তু জ্ঞান গঠনের প্রচেষ্টা নেব। এই জ্ঞান গঠনটা আমরা 7টা স্তরে করার চেষ্টা করব। এই 7টা স্তর কি কি, কিভাবে এই জ্ঞান গঠনটা হবে ভারতের মৃত্তিকা অধ্যায় পড়ানোর ক্ষেত্রে, সেটাই আমি মূলত আলোচনা করব। প্রথম কাম্য শিখন সামর্থ্য ভারতের মৃত্তিকা আলোচনা করতে গেলে কি হতে পারে আপনারা বলুন তো? প্রথম যে কাম্য শিখন সামর্থ্যটি হবে সেটা হচ্ছে আমরা বা ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা ভারতের বিভিন্ন অঞ্চলের মৃত্তিকার প্রকারভেদ বর্ণনা করতে পারবো। অর্থাৎ আমরা কি শিখন সামর্থ্যের ক্ষেত্রে কি লিখব না, শিক্ষার্থীরা ভারতবর্ষ একটা বিরাট দেশ, ফলে ভারতবর্ষের যে বিরাট বৈচিত্র্য আছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মৃত্তিকা দেখা যায়, তাহলে এই মৃত্তিকাগুলোর প্রকারভেদ আমরা করতে পারবো। এইটা হচ্ছে ফার্স্ট আমাদের শিখন সামর্থ্য অর্জিত হতে হবে। দ্বিতীয় শিখন সামর্থ্য কি হবে না, মৃত্তিকার উৎপত্তিতে বা মৃত্তিকার সৃষ্টিতে কিভাবে আদিশিলা, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, জীবজগৎ বা ভূপ্রকৃতি ভূমিকা পালন করে, অর্থাৎ মৃত্তিকা সৃষ্টি হয় কিভাবে, কোন কোন বিষয়গুলো মৃত্তিকা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, এটাও কিন্তু ছাত্রছাত্রীরা ব্যাখ্যা করতে পারবে বা অনুধাবন করতে পারবে। এই ব্যাখ্যা করতে পারবে বা অনুধাবন করতে পারবে, এটা হচ্ছে দ্বিতীয় শিখন সামর্থ্য। ব্যাখ্যা করতে পারবে ভার্ব, বা আমি প্রথমে যেটা বলছি বর্ণনা করতে পারবে, ওটা ভার্ব। তাহলে মৃত্তিকার প্রকারভেদ বর্ণনা করতে পারবে, এটা হচ্ছে একটা অ্যাকশন ভার্ব।
মৃত্তিকার উৎপত্তি ব্যাখ্যা করতে পারবে, এটা আরেকটা অ্যাকশন ভার্ব। 3 নম্বর, কোন মৃত্তিকায় কি ধরনের ফসল ভালো উৎপন্ন হয় সেটাও কিন্তু শনাক্ত করতে পারবে। এই শনাক্ত করতে পারবে এটাও একটা ভাব। তাহলে আমরা 3টে কাম্য শিখন সামর্থ্য সুনির্দিষ্ট করলাম এই আইকন মডেলে ভারতের মৃত্তিকা পড়ার জন্য। বোঝা গেল? এবারে প্রথম স্তর, আইকন মডেলের ফার্স্ট স্টেজ, প্রথম স্তর হচ্ছে পর্যবেক্ষণ বা অবজারভেশন। এই পর্যবেক্ষণ বা অবজারভেশন স্তরে অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে শিক্ষক মহাশয়দেরকে? আমি আগেই কিন্তু আপনাদের বলেছি যে আফটার এনসিএফ 2005 বা আফটার আরটি 2009 এখন কিন্তু আমাদের টিচিং লার্নিং প্রসেস পাল্টে গেছে। এখন টিচার কিন্তু আর এইরকম লেকচার মেথডে ক্লাস নেবেন না। এখন কিন্তু টিচার কিন্তু হবেন ফ্যাসিলিটেটর। টিচার কিন্তু মোটেই টিচার নন। টিচার সেন্ট্রিক এডুকেশন থাকবে না, এডুকেশনটা হবে লার্নার সেন্ট্রিক। সঙ্গে কিন্তু অ্যাক্টিভিটি বেসড লার্নিং হবে। এগুলো কিন্তু আমি আগে পেডাগজি আলোচনার সময় বলেছিলাম। ফলে আমাদের এই কথাগুলো মাথায় রাখতে হবে লেসন প্ল্যান করার সময়। আমরা কিন্তু এখন ফ্যাসিলিটেটর, অর্থাৎ আমরা টিচার নয়। ছাত্ররা কিন্তু একা একা পড়বে না, তারা কিন্তু গ্রুপে পড়াশোনা করবে। আমরা শিক্ষক মহাশয়রা কিন্তু লেকচার মেথডে পড়াবো না, আমরা কিন্তু গ্রুপে বা ওয়ার্কে অ্যাক্টিভিটি দেবো, সেই অ্যাক্টিভিটি তারা করবে। এবং অবশ্যই ছাত্ররা একে অপরের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে তাদের জ্ঞান গঠনের চেষ্টা করবে। ফলে এখানে লার্নার সেন্ট্রিক এডুকেশন, অ্যাক্টিভিটি বেসড এডুকেশন, টিচার্স হবে ফ্যাসিলিটেটর, এই কথাগুলো মাথায় রেখে আপনাকে লেসন প্ল্যান তৈরি করতে হবে। স্বাভাবিকভাবে প্রথম স্তর আইকন মডেলের হচ্ছে অবজারভেশন। এই অবজারভেশনে অ্যাকচুয়ালি কি করতে হবে আপনাদেরকে আমি আমাদের মধ্যশিক্ষা পর্ষদের প্রশিক্ষণ মডিউলটা পড়ে শোনাচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পেরে যাবেন। আমি অলরেডি ব্যাপারটা বলে দিয়েছি আমাদের ভূমিকা কি হবে। এবার শুধু আমরা কি করব, ওই ভারতের মৃত্তিকা পড়ানোর সময় আমরা কি করব সেটা বলে দিচ্ছি। এই পর্যায়ে মানে অবজারভেশন ফার্স্ট স্তরে, প্রথম স্তরে, এই পর্যায়ে শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহোদয়া পর্যবেক্ষণলব্ধ অভিজ্ঞতা শ্রেণীকক্ষে আলোচনার মাধ্যমে বিষয়ের মধ্যে অনুপ্রবেশ করবেন। তাহলে বিষয়ের মধ্যে যখন অনুপ্রবেশ করবেন, আমাদের বিষয় কি? ভারতের মৃত্তিকা। তাহলে ভারতবর্ষের মৃত্তিকা আলোচনার সময় বিষয়ের মধ্যে অনুপ্রবেশ করতে গেলে তিনি তার যে পূর্ব অভিজ্ঞতা, ছাত্রদের যে পূর্ব অভিজ্ঞতা, সেইগুলোকে পর্যবেক্ষণলব্ধ অভিজ্ঞতা, সেইগুলোকে কিন্তু শ্রেণীকক্ষে আলোচনার শুরু করবেন। অর্থাৎ ছাত্রদের কি ধারণা আছে ভারতের মৃত্তিকা সম্পর্কে, আগে এইগুলো বোঝার চেষ্টা করবেন শিক্ষক শিক্ষিকা। মানে ছাত্রদের প্রিভিয়াস নলেজ কতটা আছে, পূর্ববর্তী জ্ঞান কতটা আছে, এইটা আলাপ আলোচনা দিয়ে কিন্তু ক্লাসটা শুরু হবে। এটাই হচ্ছে অবজারভেশন স্টেজ। এবং এরপরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে যে স্বাভাবিক অতীত এবং মৃত্তিকার ছবি মাস্টারমশাই বা দিদিমণি ক্লাসে দেখাতে পারেন। এইগুলো দেখানোর সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা তাদের যে পূর্ব অভিজ্ঞতা আছে সেই পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাদের মধ্যে প্রশ্নের মাধ্যমে আলোচনা শুরু করতে পারবে। সেখানে ধরুন এখানে তোমার এলাকার ভূপ্রকৃতি কীরকম, আমরা এরকম একটা প্রশ্ন করতে পারি। প্রথমে ছাত্ররা সহজেই বলতে পারবে যে আমাদের এলাকার ভূপ্রকৃতি সমভূমি বা মালভূমি বা পার্বত্য অঞ্চল, যে এলাকার ছাত্রছাত্রী যেমন আছে। এবারে যদি প্রশ্ন করা হয় তোমাদের এলাকার ভূপ্রকৃতি যদি সমভূমি অঞ্চল হয় বা মালভূমি অঞ্চল হয় বা পার্বত্য অঞ্চল হয়, তোমাদের এলাকার বাড়ির কাছের মাটির রং কেমন, তারপরে ওই মাটির প্রকৃতি কেমন, ওই মাটিতে কোন ফসল ভালো হয় সেটা কি তোমরা ভালো করে খেয়াল করেছো? এই ধরনের আমরা কতগুলো সাধারণ জ্ঞানের প্রশ্ন দিয়ে অবজারভেশন স্তরটাকে অতিক্রম করাতে পারি। দ্বিতীয় স্তর হচ্ছে প্রাসঙ্গিকীকরণ বা কনটেক্সচুয়ালাইজেশন। কনটেক্সচুয়ালাইজেশন মানে কি? অর্থাৎ আমরা কিন্তু এবারে প্রসঙ্গর মধ্যে ঢুকে যাব, আমাদের পড়াশোনার ভিতরে ঢোকার চেষ্টা করব। এই পর্যায়ে শিক্ষক শিক্ষিকা ভৌগোলিক অঞ্চল ভেদে মৃত্তিকা এবং স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতিগত তারতম্যের ধারণাটাকে আরো দৃঢ়ভাবে তৈরি করার জন্য পঞ্চম শ্রেণীতে তারা যে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি পড়াশোনা করেছে সেই বিষয়টাকে টেনে আনতে পারেন।
নবম শ্রেণীতে পশ্চিমবঙ্গের মৃত্তিকা নিয়ে যে পড়াশোনা করেছে সেই বিষয়টাকে উত্থাপন করতে পারেন। অর্থাৎ মাস্টারমশাই বা দিদিমণি তিনি কিন্তু ক্লাস 5-এ, ক্লাস 7-এ, ক্লাস 9-এ যেখানে যেখানে মৃত্তিকা পড়ানো হয়েছে, সেটা ভারতবর্ষের মৃত্তিকাই হোক, পশ্চিমবঙ্গের মৃত্তিকাই হোক, বা কোনো আঞ্চলিক মৃত্তিকাই হোক, সেই বিষয়গুলো কিন্তু তিনি প্রসঙ্গক্রমে আলোচনায় আনতে পারেন, ছাত্রদের ওই প্রিভিয়াস নলেজকে আরও বেশি করে জাগ্রত করার জন্য। এবারে 3 নম্বর স্তরে আমরা পৌঁছে যাব। 3 নম্বর স্তরটার নাম কি? 3 নম্বর স্তরের নাম হচ্ছে কগনিটিভ অ্যাপ্রেন্টিসশিপ। কগনিটিভ অ্যাপ্রেন্টিসশিপের বাংলা হচ্ছে জ্ঞানগত শিক্ষানবিশি। জ্ঞানগত শিক্ষানবিশির কাজ আমাদের করতে হবে। প্রাসঙ্গিকীকরণ হয়ে গেল, তাহলে প্রথম হয়ে গেল অবজারভেশন বা পর্যবেক্ষণ, দ্বিতীয় স্তর হয়ে গেল প্রাসঙ্গিকীকরণ, অর্থাৎ আমরা ক্লাস 5, ক্লাস 9-এর বিষয়গুলো আলোচনায় আনলাম। তারপরে আসবো জ্ঞানগত শিক্ষানবিশি, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে কগনিটিভ অ্যাপ্রেন্টিসশিপ। এই পর্যায়ে আলোচ্য বিষয়ে প্রাথমিক ধারণা গঠনের ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে যে সমস্ত ফাঁক থেকে গেছে সেই ফাঁকগুলো পূরণের চেষ্টা করব। অর্থাৎ যখন আমরা ক্লাস 5-এর, ক্লাস 9-এর বিষয়গুলো আলোচনা করবো একটু একটু করে সংক্ষেপে, তখন কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যে ফাঁক বা গ্যাপ আছে, ওদেরকে যখন প্রশ্ন করছি, ওরা যে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে অবজারভেশন স্টেজে বা কনটেক্সচুয়ালাইজেশন স্টেজে, সেই উত্তরগুলো শুনলেই বুঝতে পারবো কোথায় কোথায় ফাঁকগুলো আছে। সেই ফাঁকগুলো কিন্তু আমরা পূরণ করার জন্য সচেষ্ট হব শিক্ষক মহাশয়গণ এই পর্যায়ে। এবং এখানে আমরা মৃত্তিকা সৃষ্টির উপর প্রাথমিক শিলার ভূমিকা ছাড়া আর কার কার ভূমিকা আছে এই ধরনের একটু ধারণা নির্ভর প্রশ্ন জিজ্ঞেস করার চেষ্টা করব। কোনো কোনো ছাত্র হয়তো বললেও বলতে পারে। এরপরে আমরা জিজ্ঞেস করতে পারি একটু অন্য বিষয়ে, যেমন আমরা জেনারেল নলেজের মতো করে জিজ্ঞেস করতে পারি যে আচ্ছা বলো তো, ভারতবর্ষের যে সমস্ত অঞ্চলের উপর দিয়ে নদী বয়ে গেছে, নদী উপত্যকা অঞ্চল, এই নদীর তীরবর্তী অঞ্চলে কি ধরনের মৃত্তিকা দেখা যেতে পারে? নদীর তীরবর্তী অঞ্চলে কেন এই ধরনের মৃত্তিকা দেখা যায়? তাহলে নদীকে আমরা আলোচনার মধ্যে টেনে এনে আমরা কিন্তু মৃত্তিকার সম্পর্কে জ্ঞান গঠনে সচেষ্ট হতে পারি। আমরা জিজ্ঞেস করতে পারি আচ্ছা বলো তো, পার্বত্য অঞ্চলের মাটি কেমন হতে পারে তোমাদের ধারণা? আমরা ওদেরকে জিজ্ঞেস করতে পারি যদি সমভূমি অঞ্চলের ছাত্র হয়, মালভূমি অঞ্চলের মাটি কেমন হতে পারে তোমরা কি জানো? পার্বত্য অঞ্চলের মাটি কেমন হতে পারে তোমরা কি জানো? আর পার্বত্য অঞ্চলের ছাত্রদের জিজ্ঞেস করতে পারি মালভূমি অঞ্চলের মাটি কেমন হতে পারে তোমাদের কি ধারণা আছে? বা সমভূমি অঞ্চলের মাটি কেমন হয় তোমাদের কি ধারণা আছে? নদী তীরবর্তী অঞ্চলের মাটি কেমন হয় তোমাদের কি ধারণা আছে? আচ্ছা বলো তো সমভূমি অঞ্চলের মাটিতে কোন ফসল ভালো হয়? আচ্ছা বলো তো পার্বত্য মাটিতে কোন ফসল ভালো হয়? এই ধরনের সাধারণ জ্ঞানগুলোকে আমরা কিন্তু আলোচনার মাধ্যমে কগনিটিভ অ্যাপ্রেন্টিসশিপকে আরও স্ট্রং করতে পারি, বা জ্ঞানগত শিক্ষানবিশিকে আমরা আরও স্ট্রং করতে পারি। এরপরে আমরা কিন্তু এই পর্যায়ে আরেকটু জটিল প্রশ্নের দিকে নিয়ে যেতে পারি ছাত্রদের। কীরকম বলতে পারি আচ্ছা বলো তো, দাক্ষিণাত্যের উত্তর পশ্চিম অংশে যে আমরা কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাই, সেই কৃষ্ণ মৃত্তিকার রং কেন কালো তোমাদের জানা আছে? তাতে ছাত্ররা অনেক সময় কিন্তু ভুল উত্তর দেবে, এটাই স্বাভাবিক। কেউ কেউ ঠিক উত্তর দিতেই পারে, কিন্তু অনেকেই হয়তো এই বিষয়টা ব্যাখ্যা করতে পারবে না বা বিশ্লেষণ করতে পারবে না, এটাই স্বাভাবিক। ফলে আমরা যখন দেখব কগনিটিভ অ্যাপ্রেন্টিসশিপ স্তরে বা তৃতীয় স্তরে যখন ছাত্ররা কতটা পর্যন্ত উত্তর দিতে পারছে আর কোন পর্যায়েটা উত্তর দিতে পারছে না, যে পর্যায়টা উত্তর দিতে পারছে না সেই পর্যায়টা আমরা সহযোগিতা স্তরের মাধ্যমে বা চতুর্থ স্তরের মাধ্যমে, কোলাবোরেশন এর মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে আমরা কিন্তু তাদের ভুলটা ভাঙানোর চেষ্টা করব। অর্থাৎ সে যখন বলার চেষ্টা করবে দাক্ষিণাত্যের উত্তর পশ্চিম অংশে কেন কৃষ্ণ মৃত্তিকা দেখা যায়, সেখানে তার মনের মধ্যে যে সমস্ত মিসকনসেপশনগুলো লুকিয়ে আছে বা ভুল ধারণাগুলো লুকিয়ে আছে, সেই ভুল ধারণাগুলো কিন্তু আমরা কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। কোন পর্যায়ে? পঞ্চম পর্যায়ে, যখন আমরা ব্যাখ্যা করব। যখন আমরা
ব্যাখ্যা করব। তার আগে চতুর্থ পর্যায়ে কিন্তু সহযোগিতা পর্যায়ে কি করব না, শিক্ষার্থীরা দলগতভাবে আলোচনা করবে এবং পারস্পরিক সহযোগিতা অঞ্চলভেদে ভারতের মৃত্তিকা ও তার বৈশিষ্ট্যের সারণী প্রস্তুত করবে। অর্থাৎ চতুর্থ স্তরটায় কিন্তু ছাত্ররা নিজেরা, ওরা যে গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে চার্ট তৈরি করার চেষ্টা করবে। সেই চার্ট তৈরি করে বোঝার চেষ্টা করবে ভারতবর্ষের মৃত্তিকার প্রকারভেদ, ভারতবর্ষের কোন অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায়, কোন মৃত্তিকার রং কেমন, কোন মৃত্তিকায় কোন ফসল ভালো হয়, এইগুলো নিয়ে তারা একটা চার্ট বানানোর চেষ্টা করবে। একে অপরকে সহযোগিতার মাধ্যমে বই থেকে তথ্য সংগ্রহ করে সহযোগিতার মাধ্যমে চতুর্থ স্তরে তারা কিন্তু জ্ঞান গঠনের চেষ্টা করবে। এবারে এই জ্ঞান গঠন করার পরেও তাদের যে সমস্ত বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা তারা লাভ করতে পারবে না, সেই বিষয়টা কিন্তু মাস্টারমশাইকে ব্যাখ্যা করে দিতে হবে পঞ্চম স্তরে। অর্থাৎ পঞ্চম স্তরটার নাম হচ্ছে ইন্টারপ্রিটেশন কনস্ট্রাকশন। এইটা হচ্ছে ইন্টারপ্রিটেশন এবং কনস্ট্রাকশন। এখানে কিন্তু জলবায়ু, শিলার প্রকৃতি, স্বাভাবিক উদ্ভিদ, জীবজগৎ, এগুলোর সঙ্গে মৃত্তিকার কিভাবে আন্তঃসম্পর্ক আছে, অর্থাৎ মৃত্তিকা গঠনে এরা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এগুলো কিন্তু মাস্টারমশাই ছাত্রের কাছে স্পষ্ট করে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন। অর্থাৎ এই স্তরে মাস্টারমশাই কিন্তু ছাত্রদের যে বিষয়গুলো জানা নেই, যে বিষয়গুলো সম্পর্কে পুরোপুরি ভুল ধারণা আছে, সেই ভুল ধারণা বা মিসকনসেপশনকে পুরোপুরি কাটিয়ে দেবেন এবং ব্যাখ্যাধর্মী আলোচনায় যাবেন। এরপরে কিন্তু আসবে বহুমুখী ব্যাখ্যা বা মাল্টিপল ইন্টারপ্রিটেশন। ষষ্ঠ স্তরের নাম হচ্ছে বহুমুখী ব্যাখ্যা বা মাল্টিপল ইন্টারপ্রিটেশন। তাহলে পঞ্চম স্তরের নাম হচ্ছে ইন্টারপ্রিটেশন এবং কনস্ট্রাকশন, আর ষষ্ঠ স্তরের নাম হচ্ছে মাল্টিপল ইন্টারপ্রিটেশন। মাল্টিপল ইন্টারপ্রিটেশন আমরা কি করব না, আমরা শিক্ষার্থীরা এই পর্যায়ে আগের পর্যায়ে অবধি যতটা আমরা অর্জিত জ্ঞান অভিজ্ঞতাকে বিস্তৃত করার সুযোগ পেয়েছিলাম, সেটাকে সক্রিয়তামূলক কাজের মাধ্যমে আমরা আরও বেশি করে প্রকাশ ঘটানোর জন্য চেষ্টা করব। নিজের আমাদের এলাকায় বিদ্যালয়ের চারপাশে কী ধরনের মৃত্তিকা আমরা দেখতে পাই সেটা আমরা শনাক্ত করব। এই ধরনের মৃত্তিকায় কী ধরনের গাছপালা জন্মাবে বা জন্মাবে, ভালো জন্মাবে, সে সম্পর্কে আমরা কি ধারণা লাভ করব। এবং মৃত্তিকার সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্কটা কোন জায়গাতে লুকিয়ে আছে, এইটা সম্পর্কে কিন্তু আমাদের মাল্টিপল ইন্টারপ্রিটেশন হবে। তাহলে মাল্টিপল ইন্টারপ্রিটেশন হয়ে গেল, অর্থাৎ আমরা কিন্তু মৃত্তিকার সঙ্গে স্বাভাবিক রিলেশনশিপ বুঝে নিলাম, মৃত্তিকার উৎপত্তির কারণ ব্যাখ্যা করতে পেরে গেলাম। এবারে লাস্ট পর্যায়ে পৌঁছাবো, তার নাম হচ্ছে বহুমুখী উপস্থাপনা। এই বহুমুখী উপস্থাপনা আমরা কি করব? বহুমুখী উপস্থাপনা আমরা করব আলোচ্য বিষয়ের মাধ্যমে ভারতের অঞ্চলভেদে মৃত্তিকার বৈচিত্র্য সম্পর্কে শিক্ষার্থীদের স্বচ্ছ ধারণা গঠিত হবে। মৃত্তিকা সংরক্ষণের প্রয়োজনীয়তা, মৃত্তিকা সংরক্ষণ কিভাবে আমরা করব, মৃত্তিকা সংরক্ষণ না করলে আমাদের কি কি সমস্যার মুখে পড়তে হবে, মৃত্তিকা গঠনে আদিশিলার পাশাপাশি ভূপ্রকৃতি, স্বাভাবিক উদ্ভিদ, জলবায়ু এবং জীবজগতের বা মাইক্রো অর্গানিজমের কি ভূমিকা আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ছাত্ররা নিজেরাই তখন ব্যাখ্যা করতে পারবে। যেগুলো আমরা পঞ্চম এবং ষষ্ঠ স্তরে শিক্ষক মহাশয় মিসকনসেপশনগুলো দূরীভূত করে ব্যাখ্যা করেছিলাম, ছাত্ররা কিন্তু সপ্তম স্তরে গিয়ে তারাই কিন্তু মাল্টিপল ম্যানিফেস্টেশনের মাধ্যমে তাদের জ্ঞান গঠনের কাজটা সম্পূর্ণ করবে। তাহলে সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের এই 7টা স্তরকে মাথায় রেখে লেসন প্ল্যান তৈরি করতে হবে। তবে আমি একটা কথা বলে রাখি, আপনারা এটা মাথায় রাখবেন, আমি এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম বটে, কিন্তু এতটা সময় কিন্তু আপনার লাগবে না। আপনি জাস্ট মনে মনে ভেবে নেবেন লেসন প্ল্যানটাকে কিভাবে আপনি কনস্ট্রাক্ট করবেন। অর্থাৎ আজকে যে বিষয়টা আপনি পড়াবেন সেই বিষয়টাকে অতি সংক্ষেপে আপনি একটা লেসন প্ল্যান যখন করবেন, এই 7টা স্তরের কথা মাথায় রেখে লেসন প্ল্যান করবেন। এই 7টা স্তরকে বোঝানোর জন্য আমি হয়তো এতক্ষণ সময় নিলাম, আমি হয়তো একটা ভারতের মৃত্তিকা বিষয়টাকে উপস্থাপন করে উদাহরণ হিসাবে আপনাদের সামনে রাখলাম। আপনারা যে কোনো চ্যাপ্টার, যে কোনো একক, যে কোনো উপ একক আপনি যখন পড়াবেন এই 7টা স্তরকে মাথায় রেখে পড়াবেন। প্রথম স্তরের নাম অবজারভেশন বা আমরা যেটাকে বাংলায় বলি পর্যবেক্ষণ। দ্বিতীয় স্তরের নাম হচ্ছে কনটেক্সচুয়ালাইজেশন বা প্রাসঙ্গিকীকরণ। তৃতীয় স্তরের নাম হচ্ছে কগনিটিভ অ্যাপ্রেন্টিসশিপ
বা আমরা বলতে পারি জ্ঞানগত শিক্ষানবিশীকরণ। তারপরে আমরা চতুর্থ স্তরে বলতে পারি কোলাবোরেশন বা সহযোগিতা। এই স্তরে ছাত্রছাত্রীরা একে অপরের মধ্যে সহযোগিতার মাধ্যমে, গ্রুপ ওয়ার্কের মাধ্যমে, পিয়ার ওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ধরনের বই থেকে তাদের তথ্য সংগ্রহ করবে। এবং পঞ্চম স্তর হচ্ছে ব্যাখ্যা নির্মাণ, সেখানে শিক্ষক মহাশয় ছাত্রদের মধ্যে যে মিসকনসেপশন এবং ডিপ কনসেপশনাল অ্যাপ্রোচ দেবেন, অর্থাৎ ইন্টারপ্রিটেশন এবং কনস্ট্রাকশন মডেলটাকে এখানেই কিন্তু আপনার পূর্ণতা লাভ করবে। ষষ্ঠ স্তরে বহুমুখীভাবে ব্যাখ্যা করবেন, ব্যাখ্যাটাকে আরও বিস্তৃত জায়গায় নিয়ে যাবেন। এবং সপ্তম স্তরে ছাত্ররা কিন্তু ওটাকে বহুমুখী উপস্থাপন করতে পারবে, অর্থাৎ মাল্টিপল ম্যানিফেস্টেশন করতে পারবে, সেই পর্যায়ে অর্জন করবে। এই 7টা স্তরকে আমরা বলছি আইকন মডেল। ফলে এই 7টা স্তর মাথায় রেখে আপনাকে পড়ানোর কথা বলা হচ্ছে। বলতে বা বোঝাতে অনেক সময় লাগলেও বাস্তবে কিন্তু আপনি যদি মাথায় একটা প্ল্যানিং করে নেন, ছোট্ট করে সংক্ষেপে একটা প্ল্যানিং করে নেন, ব্যাপারটা খুব একটা কঠিন হবে না। তবে কখনো কখনো কিন্তু আপনার এই স্তরগুলো এগোতে বা পেছোতে পারে। কোনো স্তরকে এগোনো, কোনো স্তরকে পেছানোর প্রয়োজন হলে আপনি নিশ্চয়ই সেটা এগোতে বা পেছোতে পারেন। কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে আপনি একদম প্রথমেই অবজারভেশন দিয়ে শুরু করবেন, তারপরে কনসেপচুয়ালাইজেশন হবে, কোনোটা আগে পরে হবে না, কোনটা নয়। কিছু ক্ষেত্রে আমরা আগে পরেও করতে পারি প্রয়োজন অনুযায়ী। তবে মোটামুটিভাবে এই স্তরটা মেনটেন করতে হবে। এবারে আমি আসছি সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে 5E মডেল, যেটা একটু আগে বলছিলাম। এই 5E মডেলের ক্ষেত্রে আমাকে প্রথমে কাম্য শিখন সামর্থ্য আমাকে প্রথমে সুনির্দিষ্ট করতে হবে। আমি আগেই বলেছিলাম কাম্য শিখন সামর্থ্য মানে কতগুলো অ্যাকশন ভার্ব ব্যবহার করে ছাত্ররা ক্লাসটা শেষ হওয়ার পর যে বিষয়ে আমরা শিক্ষাদান করছি বা ক্লাস করছি সেই বিষয়ে কি কি জিনিস সঠিকভাবে শিখতে পারবে, সেটাকেই আমরা কাম্য শিখন সামর্থ্য বলেছি। তাহলে আমরা যদি আরেকটা নতুন কোনো চ্যাপ্টার নিয়ে 5E মডেল আলোচনা করি, ব্যাপারটা আমাদের কাছে আবার ইজি হয়ে যাবে। আসুন আমরা 10ম শ্রেণীর আমরা প্রাকৃতিক ভূগোলের আমাদের যে বহির্জাত বিভিন্ন প্রকার প্রক্রিয়াগুলো আমরা আছে, নদী, হিমবাহ, বায়ু, সেই বায়ু নামক প্রাকৃতিক শক্তির দ্বারা যে সৃষ্ট ভূমিরূপগুলো আমাদের সিলেবাসে আছে ক্লাস 10-এর, সেই অংশটিকে একক হিসাবে গ্রহণ করে আমরা যদি বায়ুর কাজের উপরে একটা 5E মডেল তৈরি করে একটা লেসন প্ল্যান করি, তাহলে কেমন লাগবে? তাহলে আমাদের প্রথমে আমরা লিখব, ওপরে একবারে লিখব 5E মডেল। তাহলে মডেলটার নাম 5E মডেল। কেন এর নাম 5E হয়েছে আমি একটু পরেই আপনাদেরকে আলোচনা করে বলছি। এখানে 5E মিন 5টা ই দিয়ে শুরু, এরকম ইংরেজি শব্দ ব্যবহার করে এই মডেলটা তৈরি করা হয়েছে, তাই এর নাম 5E মডেল। তাহলে আমার প্রথমে আমাদের হেডিং বা আজকের মডেলটার নাম হচ্ছে 5E মডেল। এরপরে নাম আসবে একক। এককের নাম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবং বহির্জাত ভূমিরূপ। উপ এককের নাম হবে বায়ুর কাজ। তাহলে আমরা এইভাবে প্রথমে মডেলের নাম, তারপরে একক, তারপরে উপ একক লিখে ফেললাম একদম আমাদের পৃষ্ঠার প্রথমে ওপরের দিকে। এরপরে আমরা লিখব কাম্য শিখন সামর্থ্য। অর্থাৎ এই 5E মডেলটা যখন দিয়ে আমরা কোনো ক্লাস ডিজাইন করব, ক্লাস টিচিং লার্নিং ডিজাইন করব, তখন আমরা কি কি কাম্য শিখন সামর্থ্য ছাত্রদের অর্জিত হবে প্রথমেই কিন্তু উল্লেখ করব। সেখানে আমরা প্রথমে ধরুন লিখলাম যে পৃথিবীর মানচিত্রে উষ্ণ মরু অঞ্চলগুলি ছাত্ররা শনাক্ত করতে পারবে। তার কারণ তারা কিন্তু ক্লাস 8-এ পৃথিবীর বিভিন্ন জলবায়ু অঞ্চল পড়েছে, সেখানে উষ্ণ মরু জলবায়ু অঞ্চল পড়েছে, বা 6, 7, 8-এ বিভিন্ন মহাদেশ পড়েছে, কখনো ইউরোপ মহাদেশ, কখনো আফ্রিকা মহাদেশ, কখনো উত্তর আমেরিকা মহাদেশ, কখনো দক্ষিণ আমেরিকা মহাদেশ, কখনো এশিয়া মহাদেশ তারা পড়েছে। এই মহাদেশের ভূপ্রকৃতি পড়ার সময় কোন মহাদেশে কোথায় মরুভূমি আছে তারা জেনেছে। অর্থাৎ এই যে তাদের পূর্ব অর্জিত জ্ঞান, এই পূর্ব অর্জিত জ্ঞান অনুযায়ী
আমরা আশা করতে পারি কাম্য শিখন সামর্থ্যে তারা পৃথিবীর মরুভূমিগুলিকে শনাক্ত করতে পারবে। এটা কাম্য শিখন সামর্থ্য। বা আজকের ক্লাসটি শেষ হয়ে যাওয়ার পর তারা পৃথিবীর সমস্ত মরুভূমিগুলিকে শনাক্ত করতে পারবে, এটা বলাই বোধহয় ভালো। তাহলে আজকের যখন 5B মডেল ব্যবহার করে আমরা ক্লাসটাকে শেষ করব, তখন ছাত্ররা পৃথিবীর যে কোনো প্রান্তের মরুভূমিকে শনাক্ত করতে পারবে। তাহলে মরুভূমিগুলিকে শনাক্ত করতে পারবে, এই অ্যাকশন ভার্বটা চিনতে পারবে, শনাক্ত করতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে, এই অ্যাকশন ভার্বটা হচ্ছে ফার্স্ট লার্নিং আউটকাম। সেকেন্ড লার্নিং আউটকাম কি হতে পারে? সেকেন্ড লার্নিং আউটকাম হচ্ছে মরুভূমি অঞ্চলে বায়ু কেন বহির্জাত আমাদের শক্তি হিসাবে সব থেকে বেশি কাজ করে, সেই বিষয়টা কিন্তু বুঝতে পারবে বা অনুধাবন করতে পারবে। অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া আমরা জানি নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ বিভিন্ন আছে। তার মধ্যে মরুভূমি অঞ্চলে এবং সমুদ্র তীরবর্তী অঞ্চলে আমরা বায়ুর কাজ সর্বাধিক লক্ষ্য করি। কেন মরুভূমি অঞ্চলে বায়ুর কাজ সর্বাধিক হয়, এটা কিন্তু আমরা ক্লাসের শেষে ছাত্ররা উপলব্ধি করতে পারবে। তাহলে এখানে সেকেন্ড কাম্য শিখন সামর্থ্য আমরা কি বললাম? সেকেন্ড কাম্য শিখন সামর্থ্য হচ্ছে ছাত্ররা বা শিক্ষার্থীগণ তারা মরুভূমি অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য কেন দেখা যায় সেটা অনুধাবন বা উপলব্ধি করতে পারবে। থার্ড বা তৃতীয় শিখন সামর্থ্য কি না, বায়ুর ক্ষয় কাজের ফলে এবং সঞ্চয় কাজের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো কিন্তু বর্ণনা করতে পারবে। এই বর্ণনা করতে পারে এটা একটা অ্যাকশন ভার্ব। তাহলে বর্ণনা করতে পারবে ক্লাসটা শেষ হওয়ার পরে। চতুর্থ আমরা লার্নিং আউটকাম কি বলতে পারি না, বায়ু ক্ষয়, বহন এবং সঞ্চয় কি কি প্রক্রিয়ায় করে সেই বিষয়টাও কিন্তু তারা উপলব্ধি করতে পারবে বা অনুধাবন করতে পারবে বা চিহ্নিত করতে পারবে বা বুঝতে পারবে, আন্ডারস্ট্যান্ড করতে পারবে। এইভাবে আমরা চারটে শিখন সামর্থ্য এই বায়ুর কাজ এই উপ-এককের উপর আমরা তৈরি রাখলাম। এবারে আমরা 5B মডেলকে অ্যাপ্লাই করব। কিভাবে লেসন প্ল্যান করব 5B মডেলকে ব্যবহার করে? লেসন প্ল্যান করতে গেলে প্রথমে এই 5টা ই কি কি একটু বলে নেওয়া দরকার। ফার্স্ট ই যেটা, সেটা হচ্ছে এনগেজমেন্ট। এনগেজমেন্ট এনগেজমেন্ট মানে শিক্ষার্থীকে বিষয়ের সঙ্গে সংযুক্ত করা। আমরা আইকন মডেলের ফার্স্টে বলেছিলাম অবজারভেশন। এই অবজারভেশন স্তরে কিন্তু অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন ধরনের ছবি দেখিয়ে পূর্ব অর্জিত জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে মাস্টারমশাই বা দিদিমণি বিভিন্ন গল্পের মাধ্যমে ছাত্রর মন বা দৃষ্টিকে আকর্ষণ করার চেষ্টা করছিলেন। অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু ছাত্রকে তিনি এনগেজ করতে চাইছিলেন। তাহলে ফার্স্ট স্টেজ হচ্ছে এনগেজ করা, বিষয়ের মধ্যে অনুপ্রবিষ্ট করার চেষ্টা করানো শিক্ষার্থীকে। এইটা হচ্ছে ফার্স্ট স্তর অ্যাকর্ডিং টু 5B মডেল। তাহলে 5B মডেলের ফার্স্ট স্তরটার নাম হচ্ছে এনগেজমেন্ট, বা বাংলায় বলবো শিক্ষার্থীকে বিষয়ের সাথে যুক্ত করে দেওয়া। এখানে আমরা কিভাবে করতে পারি না, পৃথিবীর বিভিন্ন মরু অঞ্চলের বিভিন্ন ছবি দেখাতে পারি আইসিটির মাধ্যমে। আমরা আইসিটি আলোচনা করেছিলাম গত দিনের ক্লাসে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আমরা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিকে অ্যাপ্লাই করে আমরা প্রজেক্টর দিয়ে কম্পিউটারের মাধ্যমে আমরা ছাত্রদের কাছে দেওয়ালে কিন্তু ছবি ফেলে বড় করে সিনেমার মতো করে পৃথিবীর বিভিন্ন মরুভূমি অঞ্চলের ছবি দেখাতে পারি। এবং এই ছবিগুলো দেখানোর সঙ্গে সঙ্গে ছাত্রদের মধ্যে একটা অ্যাট্রাকশান তৈরি হবে। এই যে অ্যাট্রাকশান তৈরি হবে তখনই তার মধ্যে কিন্তু লেসনের প্রতি অ্যাট্রাকশান তৈরি হলে তবেই সে কিন্তু লেসনের মধ্যে মনোনিবেশ করবে। এই লেসনের মধ্যে মনোনিবেশ করাটাকে বলা হচ্ছে এনগেজমেন্ট। তাহলে আমরা প্রথমে কিন্তু এই ধরনের ছবি দেখালাম, ছবি দেখিয়ে এনগেজ করলাম। এবার ছবি দেখানোর পাশাপাশি আমরা কিন্তু কতগুলো প্রশ্ন করবো ওদেরকে। কী কী প্রশ্ন করতে পারি না, তোমার দেশে কোথায় কোথায় মরুভূমি দেখা যায় বলো তো? আচ্ছা তুমি পৃথিবীর কোন কোন মরুভূমির নাম জানো বলো তো? আচ্ছা ওই মরুভূমিগুলো, তুমি যে মরুভূমিগুলোর কথা বলছো, ওই মরুভূমিগুলো কোন কোন মহাদেশে বা কোন কোন দেশে আছে বলো তো? এই ধরনের আমরা সাধারণ কিছু প্রশ্ন প্রথমে আমরা তাদেরকে করতে পারি। বা বলতে পারি, আচ্ছা মরুভূমি অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ কেমন তোমার কোনো ধারণা আছে? মরুভূমি অঞ্চলে কেমন গাছপালা জন্মে?
আচ্ছা, মরুভূমি অঞ্চলে উষ্ণতা কেমন হয়, সরি, বা মরুভূমি অঞ্চলে গড় বার্ষিক বৃষ্টিপাত কেমন হতে পারে, তোমার কোনো ধারণা আছে? আচ্ছা, মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাত কেন কম হয়? আচ্ছা, মরুভূমি অঞ্চলে কেন এরকম বালির সৃষ্টি হয়? আচ্ছা, মরুভূমি অঞ্চলে কেন গাছপালা প্রায় দেখা যায় না? এই ধরনের সাধারণ কিছু জ্ঞান, এই ধরনের প্রশ্ন আমরা করে ছবি দেখিয়ে ছাত্রদেরকে এনগেজ করতে পারি। এটাই 5E মডেলের মধ্যে প্রথম স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে অনুসন্ধান বা ইংরেজিতে বলবো এক্সপ্লোরেশন, এক্সপ্লোর করা। আমরা বলেছিলাম কিন্তু আমাদের নতুন শিক্ষা ব্যবস্থায় কিন্তু ছাত্রদের মধ্যে এক্সপেরিমেন্ট করার মানসিকতা, এক্সপ্লোর করার মানসিকতা জাগ্রত করতে হবে। এই স্কিলটা অর্জন করার কথা বলা হয়েছিল। নলেজ, স্কিলস, ভ্যালুজ এর বিহেভিয়ার, চারটে পড়ানোর সময় আমি স্কিলের ক্ষেত্রে বলেছিলাম যে এক্সপেরিমেন্ট স্কিল যাতে অর্জিত হয় সেদিকে কিন্তু নজর দিতে হবে। তাহলে আমরা কিন্তু এই যে 5E মডেলে দেখতে পাচ্ছি এক্সপ্লোর করার কথা বলা হচ্ছে। এক্সপ্লোর মানে কি? অনুসন্ধান করা, খুঁজে বেড়ানো। এই পর্যায়ে শিক্ষার্থীদের বিষয়ের মধ্যে নিযুক্ত করে নিজস্ব ধারণা গঠনের সুযোগ করে দিতে পারবো। আমরা কিন্তু ওদের মধ্যে নিজস্ব ধারণা গঠনের সুযোগ করে দেব। এবার আমরা কি করব? এখানে শিক্ষার্থীরা পাঠ সংক্রান্ত বিষয়ের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে কাজ করতে পারবে। এই পর্যায়ে তারা বিভিন্ন দলে বিভক্ত হবে এবং পাঠের বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের মধ্যে আলাপ আলোচনা করবে, যেটা আমরা আইকন মডেলে দেখেছিলাম সহযোগিতা চতুর্থ স্তরে, কোলাবোরেশন স্তরে আমরা দেখেছিলাম। এখানে কিন্তু দ্বিতীয় স্তরে এক্সপ্লোর করার সময় কিন্তু একে অপরের মধ্যে সহযোগিতার মাধ্যমে, গ্রুপ ওয়ার্কের মাধ্যমে, আলোচনার মাধ্যমে কিন্তু তারা জ্ঞান গঠনের চেষ্টা করবে নিজের থেকে। তাদের যে পূর্বার্জিত জ্ঞান আছে 6এ, 7এ, 8এ বিভিন্ন মহাদেশগুলো পড়ার সময় যা যা পড়েছে। এখানে পৃথিবীর মানচিত্রে মরুভূমির অবস্থান এবং তার সৃষ্টির কারণে সঙ্গতি আছে কিনা এটা কিন্তু শিক্ষার্থীরা অনুসন্ধান করতে পারবে। অর্থাৎ ওই নির্দিষ্ট জায়গাগুলোতেই কিন্তু মরুভূমিগুলোর সৃষ্টি হচ্ছে কেন এটা কিন্তু তারা অনুসন্ধান করার চেষ্টা করবে। আমরা জানি ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের একেবারে পশ্চিম দিকে এবং নাতিশীতোষ্ণ মণ্ডলের মহাদেশের পূর্ব দিকে আমরা কিন্তু সাধারণত মরুভূমির সৃষ্টি হতে দেখি। ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে সেখানে আমরা দেখি উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়, আর নাতিশীতোষ্ণ মণ্ডলের মহাদেশের পূর্ব দিকে আমরা শীতল মরুভূমির সৃষ্টি হতে দেখেছি। ফলে কেন এই ধরনের মরুভূমিগুলো নির্দিষ্ট অঞ্চলে সৃষ্টি হয়, মহাদেশগুলির কিন্তু প্রান্তীয় অঞ্চলের পশ্চিম দিকে কেন সৃষ্টি হয়, এই বিষয়টা তারা কিন্তু অনুসন্ধান করবে, খুঁজে বেড়ানোর চেষ্টা করবে। এবারে এই খুঁজতে গিয়ে এই পর্যায়ে শিক্ষার্থীরা কিন্তু আরও একটা জিনিস সন্ধান করতে পারে যে মরুভূমিতে এই বালিগুলো এত আসছে কোত্থেকে, এত বালির সৃষ্টি হচ্ছে কোত্থেকে। এইগুলো যখন আলোচনা করবে তারা ক্লাস 9-এর আবহবিকারের প্রসঙ্গটা আনতে পারে, তারা ক্লাস 10-এর যে নদীর ক্ষয়কার্যের বিষয়গুলো আলোচনায় আনতে পারে, ঘর্ষণ ক্ষয়, আমাদের অবঘর্ষ ক্ষয়, এখান থেকে যে শিলা ভেঙে টুকরো টুকরো হওয়ার বিষয়টা তাদের মাথায় আসতে পারে। তাদের মধ্যে কিন্তু আবহবিকার, বিশেষ করে যান্ত্রিক আবহবিকার, এক্সফোলিয়েশন বা গোলাকৃতি আবহবিকার, ক্ষুদ্রকণা বিসরণ, এই ধরনের যে 9-এ যেগুলো পড়েছিল সেই সমস্ত বিষয়গুলো, বা প্রস্থচ্ছয় বিচ্ছিন্নকরণ, উষ্ণতার প্রভাবে সংঘটিত যান্ত্রিক আবহবিকারের বিষয়গুলো তাদের মাথায় কিন্তু আসতে পারে। ফলে কিভাবে মরুভূমিতে এত বালি এলো এই ধারণা তারা করার চেষ্টা করবে, এক্সপ্লোর করবে, সোজা কথা। তাহলে এইটা করার পরে তৃতীয় পর্যায়ে কি হবে? তৃতীয় পর্যায়ে ব্যাখ্যা করবে, ব্যাখ্যা পর্যায়ে। তৃতীয় পর্যায়ের নাম হচ্ছে ব্যাখ্যা, এক্সপ্লেনেশন। এখানে এই পর্যায়ে শিক্ষার্থীরা অনুসন্ধান করে যে বিষয়গুলো জানলো, একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করে, মাস্টারমশাই দিদিমণিকে প্রশ্ন করে তারা যা জানলো, মাস্টারমশাইরা কিন্তু জাস্ট প্রশ্ন করলে সাহায্য করবে, কারণ টিচার হচ্ছে ফ্যাসিলিটেটর। স্বাভাবিকভাবে কিন্তু ছাত্ররা প্রশ্ন করবে, তাদেরকে প্রশ্ন করার জন্য আগ্রহী করে তুলতে হবে, তাদেরকে খোঁজার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে, তাদের খোঁজার মানসিকতা করে তুলতে হবে। তারা প্রশ্ন করবে, আমরা উত্তর দিয়ে তাকে সহযোগিতা করব। এবারে এই যে অনুসন্ধান করে শিক্ষার্থীরা যা যা জানলো সেগুলি কিন্তু শ্রেণীর সামনে তারা তুলে ধরে সেটাকেই তারা ব্যাখ্যা করার চেষ্টা করবে। অর্থাৎ ছাত্ররা নিজেদের মধ্যে আলোচনা করে, শিক্ষক মহাশয়ের সঙ্গে আলোচনা করে তারা যা শিখলো, যা বুঝলো সেটাকে কিন্তু এক একজন নিজের মতো করে ছাত্র ক্লাসের সামনে ব্যাখ্যা করার
চেষ্টা করবে এবং শিক্ষক মহাশয় কিন্তু সেখানে শুধুমাত্র ফ্যাসিলিটেটরের ভূমিকাতেই থাকবেন। এরপরে আসছে ইলাবোরেশন পর্যায়। ইলাবোরেশন পর্যায় মানে হচ্ছে বিস্তার পর্যায়। তাহলে বিস্তার পর্যায়ের দায়িত্বটা কার? বিস্তার পর্যায়ে মানে এই যে আমরা আইকন মডেলে পড়েছিলাম যে বহুমুখী উপস্থাপনা, মাল্টিপল ম্যানিফেস্টেশন, এখানে কিন্তু সেটা বিস্তার পর্যায়। বিস্তার পর্যায়ে এই পর্যায়ে শিক্ষার্থীরা নতুন অর্জিত জ্ঞান প্রয়োগ করে বিষয়ের সঙ্গে সম্পর্কিত ধারণাগুলির মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা করবে এবং শিক্ষার্থীদের মধ্যে যে কিছু কাজ দেওয়ার মাধ্যমে তারা তাদের অর্জিত জ্ঞানকে বাস্তবে রূপ দিতে পারে। এখানে শিলাস্তরের গঠন, শিলাস্তরের বিন্যাস, ভূমিরূপের ঢাল, উচ্চতার সাপেক্ষে কিভাবে জিউগেন বা ইয়ারদাং গঠিত হচ্ছে, কিভাবে অনুদীর্ঘ বালিয়াড়ি, তির্যক বালিয়াড়ি গঠিত হচ্ছে, কিভাবে বারখান গঠিত হচ্ছে, কিভাবে পুচ্ছ বালিয়াড়ি গঠিত হচ্ছে, আমরা আমাদের বায়ুর কাজ এই অধ্যায়ে যে সমস্ত বিষয়গুলো গঠিত হচ্ছে এইগুলো তারা কিন্তু অনুধাবন করার চেষ্টা করবে। অনুধাবন করতে গিয়ে যেখানে যেখানে বাধার সম্মুখীন হবে শিক্ষক মহাশয় তাকে হেল্প করবেন, ছবি এঁকে সাহায্য করবেন, ছবি দেখিয়ে সাহায্য করবেন, ভাষা দিয়ে ভাষাগতভাবে ব্যাখ্যা করে সাহায্য করবেন। বিস্তারের দায়িত্বে কিন্তু শিক্ষক মহাশয়কে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে হবে ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য। এই পুরো প্রক্রিয়াটা চতুর্থ ধাপটা কমপ্লিট হলে এরপরে আসবে মূল্যায়ন বা ইভালুয়েশন পর্যায়ে। মূল্যায়ন বা ইভালুয়েশন পর্যায়ে শিক্ষক মহাশয় দেখবেন যে আমি ক্লাসে যে যে বিষয়গুলো আলোচনা করলাম, ছাত্রছাত্রীরা যে যে বিষয়গুলো একে অপরের মধ্যে আলোচনা করলো তার কতটা জ্ঞান গঠন হয়েছে এটা মূল্যায়ন করা। অর্থাৎ কতগুলো ছবি দেখিয়ে এই ছবিটার নাম কি, এই ছবিটা ক্ষয়ের ফলে সৃষ্টি হয়েছে না সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে, এই ছবিটার বৈশিষ্ট্য কি, এই ছবিতে বাতাস কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে, এই ছবিতে শিলাটা কঠিন শিলা না নরম শিলা, এই ধরনের কিছু প্রশ্নের মাধ্যমে ছবি দেখিয়ে আমরা যখন মূল্যায়ন করার চেষ্টা করব তখনই বুঝতে পারবো তার জ্ঞান গঠন সম্পূর্ণ হয়েছে কিনা বা ছাত্রছাত্রীটি কাম্য শিখন সামর্থ্যে পৌঁছাতে পেরেছে কিনা। ফলে এই যে 5E মডেল যেটা আমরা বললাম, এই 5E মডেলটার মধ্যে আমরা কি কি 5টা ইর কথা বলেছিলাম। ই 5টা কি কি? ফার্স্ট ই আমরা বলেছিলাম এনগেজমেন্ট, লার্নারকে এনগেজ করতে হবে পাঠের সঙ্গে। সেকেন্ড ই আমরা বলেছিলাম এক্সপ্লোরেশন, এক্সপ্লোরেশন মানে অনুসন্ধান করা, খুঁজে বেড়ানো, এক্সপ্লোর করা মানে খুঁজে বেড়ানো। থার্ড ই আমরা বলেছিলাম, থার্ড ই বলতে আমরা বলেছিলাম এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা করা। ফোর্থ ই বলতে আমরা বলেছিলাম ইলাবোরেশন, বিস্তার করা, অর্থাৎ মাল্টিপল ম্যানিফেস্টেশনের পয়েন্ট ওটা আইকন মডেল অনুযায়ী। এবং লাস্ট হচ্ছে ফিফথ ই হচ্ছে ইভালুয়েশন, যেটা ছাত্রদের জ্ঞান গঠন কতটা হয়েছে অনুধাবন করতে সাহায্য করবে। এইভাবে 5E মডেলকে অ্যাপ্লাই করে কাম্য শিখন সামর্থ্যকে সামনে রেখে আমরা শ্রেণী শিখন পরিকল্পনা গ্রহণ করে একটা আধুনিক বিজ্ঞান মনস্ক লেসন প্ল্যান তৈরি করে ছাত্রদেরকে টিচিং লার্নিং প্রসেসের মাধ্যমে তাদের নলেজ, তাদের স্কিল, তাদের বিহেভিয়ার, তাদের ভ্যালুজ ডেভেলপমেন্ট ঘটাতে পারি। এটাই বলা হচ্ছে RTE এডুকেশনের পর বা NCF 2005 এর পর টিচিং লার্নিং মেথডটাকে ক্লাসরুমে এইভাবে প্রডিউস করতে বলা হয়েছে। সেখানে আবারও বলছি টিচার কিন্তু ফ্যাসিলিটেটর, সেখানে টিচার কিন্তু সহায়ক মাত্র, সেখানে টিচার কিন্তু অনেকটা প্যাসিভ। অ্যাক্টিভ পার্ট নেবেন স্টুডেন্ট, লার্নার সেন্ট্রিক এডুকেশন, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, হলিস্টিক ডেভেলপমেন্ট অফ লার্নার্স, এইগুলোর দিকে নজর দেবেন টিচার। টিচার মোটেই কিন্তু লেকচার মেথডে পড়াবেন না, এই কথাটা বলার জন্য কিন্তু আমি আপনাদের সামনে আইকন মডেল 5E মডেল উপস্থাপনের চেষ্টা করলাম। সেই সঙ্গে কাম্য শিখন সামর্থ্য বলতে আমরা কি বুঝি, শিখন উদ্দেশ্য কি, অর্থাৎ লার্নিং অবজেক্টিভ বলতে আমরা কি বুঝি, লার্নিং আউটকাম বলতে আমরা কি বুঝি, লার্নিং অবজেক্টিভ যখন ফুলফিল হবে তখনই লার্নিং অবজেক্টিভ যখন এক্সপেক্টেড লার্নিং আউটকামের সঙ্গে মিলে যাবে হুবহু, তখনই আমরা বুঝবো আমাদের শ্রেণী শিখন পরিকল্পনা সার্থকভাবে রূপায়িত হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই আইকন মডেল এবং 5E মডেল আজকের দিনে টিচিং লার্নিং প্রসেসে ভেরি ইম্পর্ট্যান্ট। সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমি জানি না আপনাদের কাছে পুরো ব্যাপারটা উপস্থাপন করতে আমি পারলাম কিনা।
যদি আমি আপনাদের কাছে সামান্যতম উপস্থাপন করতে সমর্থ হই, আপনারা যদি বিষয়টা শোনার পরে আপনারা যদি বুঝতে পারেন, আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু দয়া করে আমার এই ভিডিওটা আপনারা অন্যান্য মাস্টারমশাইদেরকে শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই আশা রেখে আপনাদের সবাইকে আরও একবার আমার তরফ থেকে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে আজকের অ্যারাইজ অ্যান্ড নায়কের ক্লাসরুম থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।